তো আজকে আমরা পড়ব প্রাসের গতি। ঠিক আছে, প্রাসকে ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল। তো সেই প্রজেক্টাইল মোশনটা কীরকম, তো সেইটা সম্পর্কে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, চলো। প্রাস জিনিসটা কি? প্রাস জিনিসটা হচ্ছে এরকম যে এরকম কোনো বস্তুকে যদি এই বলকে যখন যদি ছোড়া হয় তখন বলটা কীরকমভাবে যাবে, এইভাবে গিয়ে এইভাবে পড়ছে। এটা একটা বাস্কেটবলের খেলা। তাহলে এই যে বলটাকে যে ছোড়া হচ্ছে তার যে গতিপথটা সেইটা হচ্ছে প্রাসের গতি, বা এই জিনিসটাকে বলে প্রাস। যখন কোনো বস্তুকে একটা কোণ করে ছোড়া হয়, কোনো একটা উচ্চতা থেকে হোক বা মাটি থেকেই হোক, তখন তার গতিটাকে বলবো আমরা প্রাসের গতি। এবং সেই যে জিনিসটাকে ছোড়া হচ্ছে সেটাকে বলা হয় প্রাস, ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল। তাহলে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা বিন্দু থেকে যখন একটা বস্তুকে ছোড়া হয় তখন তার গতিকে বলা হয় প্রাস। তাহলে এই হচ্ছে আমাদের প্রাস। তো প্রাস মোটামুটি বুঝতে পারলে। তাহলে প্রাসের অঙ্কগুলো যখন আমরা করব তখন কতগুলো জিনিসকে আমরা ইগনোর করব। কি ইগনোর করব? যেমন বায়ুর বাধাটাকে ইগনোর করব, বায়ুর বাধা নেই ধরে নেব। ঠিক আছে, এছাড়া ধরে নেব যে যেহেতু প্রাস আমাদের পৃথিবীর খুব কাছাকাছি আছে, ওই জন্য অভিকর্ষজ ত্বরণের মানটা পরিবর্তন হবে না। জি এর মান কোথাও 9.8, কোথাও 10, যেরকম যা বলে দেবে সেই অনুযায়ী আমরা ধরব। ঠিক আছে, তো এই দুটো জিনিস গেল। এছাড়া পৃথিবী যে বাঁকা, পৃথিবী তো বক্রতা আছে, সেই বক্রতার জন্য আমি যেটাকে বলছি অনুভূমিক, সেটা কিন্তু অনুভূমিক হয় না। ঠিক আছে, তাই সেই পৃথিবীর বক্রতাটাকেও আমরা ইগনোর করব, সেটাকে আমরা ধরবো না। আরেকটা জিনিস ইগনোর করব, সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের প্রভাব। পৃথিবীর ঘূর্ণনেরও একটা প্রভাব আছে, সেই প্রভাবটাকে আমরা ইগনোর করব। তাহলে এই জিনিসগুলো ইগনোর করে আমরা প্রজেক্টাইল মোশন কেমন হয়, সে কোথায় কত দূর গিয়ে পড়বে, তার ওপরে উঠতে কতক্ষণ সময় লাগবে, নিচে নামতে কতক্ষণ সময় লাগবে, সর্বাধিক কতটা উঠবে, এইগুলোকে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে প্রাস দু রকমের হয়, এই প্রজেক্টাইল দু রকমের হয়। একটাকে বলা হয় অনুভূমিক প্রাস, আর একটা হচ্ছে তির্যক প্রাস। এইখানে যে ছবিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তির্যক প্রাস। অর্থাৎ যখন কোনো বস্তুকে মাটি থেকে একটা কোণ করে এর উপরে ছোড়া হবে তখন সেটাকে বলবো আমরা তির্যক প্রাস। আমরা তির্যক প্রাস নিয়েই পড়বো আজকে। আর একটা হচ্ছে অনুভূমিক প্রাস। অনুভূমিক প্রাসটা হচ্ছে যখন কোনো একটা উচ্চতা থেকে কোনো বস্তুকে সমান্তরালভাবে ছুড়ে দেওয়া হবে, মাটির সঙ্গে সমান্তরালভাবে ছুড়বো, তখন সেটা হচ্ছে অনুভূমিক প্রাস। যেমন কোনো একটা এরোপ্লেন যাচ্ছে, সেই এরোপ্লেন থেকে কোনো একটা খাবারের প্যাকেটকে ফেলে দেওয়া হলো, সেইটা হচ্ছে আমাদের অনুভূমিক প্রাস। ঠিক আছে, তারও গতি কিন্তু এই প্রাসের গতির মতন, কিন্তু সেটা আজকে আমরা পড়বো না। চলো আমরা আস্তে আস্তে শুরু করি। প্রাসের ক্ষেত্রে কতগুলো সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো মনে রাখি। বলে কতগুলো টপিক আছে, কতগুলো রাশি আছে, সেই রাশিগুলো আমরা বুঝি। যেমন প্রক্ষেপ বিন্দু মানে যে বিন্দু থেকে ছোড়া হচ্ছে, যেমন বলটাকে এইখান থেকে ছোড়া হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বেগ মানে যে যখন কোনো বস্তুকে ছুটছি তখন যে বেগ নিয়ে ছুটছি সেইটা হচ্ছে প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ কোণ মানে হচ্ছে যে অনুভূমিকের সঙ্গে যত কোণ করে ছড়া হচ্ছে সেটা হচ্ছে প্রক্ষেপ কোণ। মনে করো কোনো একটা বস্তুকে আমরা ছুড়লাম, সেই বস্তুটা এখানে গিয়ে এখানে পড়লো। ঠিক আছে, তাহলে বস্তুটা এখানে আছে প্রথমে, তাকে আমি প্রথমে কিন্তু এই দিক বরাবর একটা বেগ দিয়েছিলাম, মনে করি ইউ। তাহলে এইটা হচ্ছে এই যে বিন্দু থেকে ছুটছি এটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু, এই ইউটা হচ্ছে প্রক্ষেপ বেগ। এটা অনুভূমিকের সঙ্গে যে কোণটা করছে এই থিটাটা হচ্ছে প্রক্ষেপ কোণ। আর এই যে আমরা অধিবৃত্তাকার একটা পথটা দেখছি এটা হচ্ছে প্রক্ষেপ পথ। প্রক্ষেপ সীমা মানে হচ্ছে এই যে এটা যদি ও বলি, এটা যদি এ বলি, তাহলে ও থেকে এ এই যে দূরত্বটা, এটাকে বলা হয় প্রক্ষেপ সীমা বা পাল্লা। আর একটা হচ্ছে উড্ডয়নকাল বা চলনকাল। উড্ডয়নকাল মানে এই ও থেকে এতে পৌঁছাতে যতক্ষণ সময় লাগে সেইটাকে বলে উড্ডয়নকাল বা চলনকাল। ঠিক আছে, তো এইগুলো আমাদের গুরুত্বপূর্ণ কিছু রাশি, যেগুলো প্রজেক্টাইল বা প্রাস পড়ার সময় মনে রাখতে হবে। নেক্সট চল, এখন আমরা তির্যক প্রাসের গতি নিয়ে আলোচনা করব। আমি এবার দেখিয়ে নিই দাঁড়া কী আছে। সর্বাধিক উচ্চতা, প্রক্ষেপ সীমা। ঠিক আছে, তো প্রথমে আমি একটা অ্যাক্সিস ধরে নিই। তাহলে অ্যাক্সিস না ধরলে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তো এইটা মনে করো এইটা অনুভূমিক, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো যখন আমরা কোনো একটা প্রাসকে ছুড়বো
তখন সেই ব্রাশটা এরকমভাবে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাশের গতি। মনে করো এইটা হচ্ছে তার প্রাথমিক বেগ, সেটা হচ্ছে ইউ বেগে ছুঁড়েছি, তাহলে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে প্রক্ষেপ বেগের এই দিক বরাবর যে উপাংশ সেটাকে যদি ইউ এক্স বলি, সেটা হবে ইউ কস থিটা। আর এই দিক বরাবর যে বেগ, সেই বেগটাকে যদি আমি ইউ ওয়াই, সেটাকে যদি ইউ ওয়াই বলি, সেটা হচ্ছে ইউ সাইন থিটা। যখন বস্তুকে এইভাবে ছুঁড়ব তখন অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করবে, অর্থাৎ বস্তুটার উল্লম্ব দিক বরাবর বেগটা পরিবর্তন হবে এই জি এর জন্য। যখন উপর দিকে বরাবর উঠবে তখন উল্লম্ব বেগটা আস্তে আস্তে কমবে, যখন নামবে তখন আবার উল্লম্ব বেগটা বাড়তে থাকবে। কিন্তু যে অনুভূমিক বেগ যেটা ইউ কস থিটা, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ অনুভূমিক দিকে কিন্তু কোনো ত্বরণ বা মন্দন নেই। ত্বরণ বা মন্দন যেটা আছে সেটা হচ্ছে উল্লম্ব দিক বরাবর, তাই জন্য এই ইউ ওয়াইটা চেঞ্জ হবে, কিন্তু ইউ এক্সটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে এবার এখানে আমাদের কতগুলো রাশিমালা বার করতে দেয়, পরে যেতে আছে, যেমন সর্বাধিক উচ্চতা, উড্ডয়ন কাল আর প্রক্ষেপ সীমা। এটা আমরা একে একে বার করব। তাহলে প্রথমে আমরা বার করব যে সর্বাধিক কত উচ্চতাটা উঠবে, তার মানে এই হাইটটা কত আমরা বার করব, এই হাইটটা। তো যখন এই হাইটে উঠবে তখন এই ইউ ওয়াই বেগটা 0 হয়ে যাবে। এইখানে যখন আসবে তখন বস্তুটার বেগটা এই দিক বরাবর, অর্থাৎ ইউ ওয়াই বেগটা কিন্তু 0 হয়ে গেছে। তো আমরা যদি এই ইকুয়েশনটাকে কাজে লাগাই, এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এটাকে যদি কাজে লাগাই এবং যদি ওয়াই অক্ষ বরাবর বেগটাকে যদি দেখি, তাহলে এইখানে গিয়ে ওয়াই অক্ষ বরাবর বেগটা 0 হয়ে গেছে। ওয়াই অক্ষ বরাবর ওর প্রাথমিক বেগ ছিল ইউ সাইন থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2gh লিখলাম, এই হাইটটাকে আমরা এইচ বললাম। তো এইখান থেকে যদি এইচটাকে ক্যালকুলেশন করি, সেটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এইটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার ফর্মুলা, বুঝতে পারলে? বেশ, এরপর আমরা কি ক্যালকুলেশন করব? এরপরে ক্যালকুলেশন করব উড্ডয়ন কাল। উঠতে কতক্ষণ সময় লেগেছে আর নামতে কতক্ষণ সময় লেগেছে, দুটোকে যোগ করব। তাহলে উঠতে কতক্ষণ সময় লেগেছে সেটাকে বলবো উত্থান কাল, ঠিক আছে। তাহলে উত্থান কালটাকে দেখো, আমরা যদি ভি সমান ইউ মাইনাস 80 এইটাকে যদি ব্যবহার করি এবং ওয়াই অক্ষ বরাবর বেগটাকে যদি দেখি, ওয়াই অক্ষ বরাবর বেগটা 0 হয়ে গেছে, ইউটা হচ্ছে ইউ সাইন থিটা, আর এটাকে জি ইন্টু টি লিখতে পারি। এখান থেকে যদি টিটা বার করি তাহলে হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। এই যে টিটা, এটা হচ্ছে উত্থান কাল, অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত উত্থান কাল। যদি উত্থান কাল এইটা হয় তাহলে পতন কালও এইটাই হবে, কারণ বায়ুর বাধা নেই, তো অন্য কোনো বাধা নেই, ঠিক আছে। তাহলে উড্ডয়ন কাল যেটাকে আমরা টি বলবো, সেটা কত হবে? উঠতে এই সময় লেগেছে, নামতেও এই সময়টা লাগবে, তাহলে হয়ে যাবে কত? 2u সাইন থিটা বাই জি। তাহলে এইটাই হচ্ছে আমাদের উড্ডয়ন কাল। এইটা হচ্ছে উত্থান কাল, এটাও পতন কাল, দুটোকে যখন যোগ করব তখন সেটা হয়ে যায় উড্ডয়ন কাল, ঠিক আছে। মোট এখান থেকে এখান পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগবে। আরেকটা কি আছে? আরেকটা আছে প্রক্ষেপ সীমা, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত যেতে কতক্ষণ প্রক্ষেপ সীমা মানে এইখান থেকে এই উচ্চতা এতদূর পর্যন্ত দূরত্বটা কত, এটাকে বলে রেঞ্জ। তো এই দিক বরাবর নিয়ে যাচ্ছে ওকে কোন বেগ? ইউ এক্স। তাহলে রেঞ্জ কত হবে? সেটাকে যদি আর দিয়ে লিখি, সেটা হচ্ছে ইউ কস থিটা ইন্টু বড় হাতের টি, ঠিক আছে। কারণ এইখান থেকে এইখান পর্যন্ত ওর সময় লেগেছে এইটা, তাহলে এই সময়ে এই বেগটা তাকে কত দূর নিয়ে যাবে সেইটাই এর প্রক্ষেপ সীমা। এবার টি এর মানটা যদি আমি বসিয়ে দিই, টি এর ওই মানটা যদি বসিয়ে দিই, তাহলে হবে 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, ঠিক আছে। এবার 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এইটাই হচ্ছে আমাদের আর এর প্রক্ষেপ সীমার ফর্মুলা, ঠিক আছে, পাল্লার ফর্মুলা। তাহলে এই তিনটে হচ্ছে মেইন জিনিস।
যেগুলো আমাদের জানতে হয়। তাহলে আমি আবার লিখে দিই যে কোনটা কী পেলাম। সর্বাধিক উচ্চতা এইচের ফর্মুলা কী পেলাম, এইচের ফর্মুলা পেলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, উড্ডয়ন কাল কী পেলাম 2u সাইন থিটা বাই জি। আর প্রক্ষেপ সীমা কী পেলাম ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এই তিনটে হচ্ছে আমাদের মেন ফর্মুলা। ঠিক আছে, এবার কতগুলো জিনিস আমরা বার করবো এখান থেকে। যদি বলে যে এই এইচটা সর্বাধিক কখন হবে, এই তোমার এই রেঞ্জটা এই আরটা কখন সর্বোচ্চ হবে, আমি চাইছি যে যেন সব থেকে বেশি দূরে যায়। তাহলে আর ম্যাক্স কত হবে, যখন সাইন 2 থিটাটা 1 হবে, তাই না? তাহলে সাইন 2 থিটা 1 হলে আর ম্যাক্সের মান হবে ইউ স্কোয়ার বাই জি। ঠিক আছে, কখন হবে, যখন সাইন 2 থিটাটা 1 বা থিটা যখন 45 ডিগ্রি। এর মনে রাখবে, যখন থিটাটা 45 ডিগ্রি, 2 থিটা হয় 90 ডিগ্রি, সাইন 90 মানে 1, তাহলে 2 থিটা 90 মানে থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যখন থিটাটা 45 ডিগ্রি হবে তখন আর ম্যাক্সটা সব থেকে বেশি হবে, আরটা ম্যাক্সিমাম হবে এবং তার মান হবে ইউ স্কোয়ার বাই জি। সেই সময় এইচ কত হবে, এইচটা তাহলে থিটার জায়গায় 45 বসাবো, তাহলে ইউ স্কোয়ার সাইন 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে 1/√2 এর স্কোয়ার, 1/√2 এর স্কোয়ার মানে হচ্ছে হাফ, তার মানে ইউ স্কোয়ার বাই 2g হয়ে যাবে। সেই সময় টাইম কত লাগবে, যদি সর্বোচ্চ আরটা ম্যাক্সিমাম হয় তাহলে টাইম কত হবে, সাইন থিটার জায়গায় 1/√2 বসাবো, 1/√2 বসালে 2 আর √2 কেটে গিয়ে √2u বাই জি। এইচটাতে ভুল করলাম, এইচটা 4g হবে। দাঁড়া পড়ি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই জি সমান বাই 2g সমান ইউ স্কোয়ার বাই 4g। ঠিক আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি হাফটা কি হবে, দেখো এটাকে 1/4 আর ম্যাক্স লিখতে পারি। অর্থাৎ একটা ফর্মুলা আমরা পেলাম যে আর ম্যাক্সিমাম হচ্ছে 4h, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, বুঝে গেছে? আর কতগুলো ফর্মুলা আমরা একটু বার করি, এখানে অনেক কিছু ফর্মুলা আমাদের প্রয়োজন হয়। আমি যদি আর কে এইচ দিয়ে ভাগ করি কি হবে, যদি আর কে এইচ দিয়ে ভাগ করি, আর পেয়েছি এইটা, সাইন 2 থিটাটা যদি ভেঙে দিই তাহলে 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি ইন্টু এইচটাকে উল্টো করে লিখব, তাহলে 2g বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, একটা সাইন থিটা কাটবে, এই জি একটা কাটলো। ঠিক আছে, একটা সাইন থিটা কেটে গেল, ইউ স্কোয়ারটা কেটে গেল। দেখো এটা হবে 4 কট থিটা। ঠিক আছে, বা 4/tan থিটা লিখতে পারি। তাহলে tan থিটা সমান কি কত হবে, 4h/r। তাহলে থিটা সমান কি লিখতে পারি, tan ইনভার্স 4h/r। এটা একটা ফর্মুলা। হাইট আর রেঞ্জ এইটা দুটো যদি জানি তাহলে সেখান থেকে আমরা থিটাটা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো যে θ1 কোণে যা রেঞ্জ হবে, θ1 কোণের রেঞ্জ কত হবে, ইউ স্কোয়ার সাইন 2 θ1 বাই জি। আর 90 মাইনাস θ1 কোণে রেঞ্জ সেম হবে, সেখানে রেঞ্জ কত হবে দেখো, ইউ স্কোয়ার সাইন
2 ইন্টু এইটা মানে 180 মাইনাস 2 থিটা 1 বাই জি, এইটা মানেও কিন্তু ওই ইউ স্কোয়ার সাইন 2 থিটা 1 বাই জি। অর্থাৎ থিটা 1 কোণের ছুড়লে যা রেঞ্জ হবে 90 মাইনাস থিটা 1 কোণেও তাই সেম রেঞ্জ হবে। অর্থাৎ 30 ডিগ্রি ছুড়লে যত দূর যাবে 90 মাইনাস 30 মানে 60 ডিগ্রিতে ছুড়লেও কিন্তু সেই তত দূরই যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কিছু কনসেপ্ট যেগুলো আমাদের লাগে। এবার আমরা দেখব প্রক্ষেপ পথের সমীকরণ। আমি পথটা কীরকম দেখলাম, পথটাকে বলা হয় অধিবৃত্তাকার। সেই অধিবৃত্তাকার সমীকরণটাকে আমরা অধিবৃত্ত যে হয় সেটা আমরা বার করব। আমরা কীরকম দেখলাম, প্রাসের যে গতিপথটা হয় সেটা এরকম হয়, তাই তো। তো চলো এটাকে আমরা বার করি যেটা অধিবৃত্ত হয়। প্রথমত এর ওয়াই অক্ষ, প্রথমে এক্স অক্ষ বরাবর লিখি। এক্স অক্ষ বরাবর যে বেগ, যে সমীকরণ, এক্স অক্ষ বরাবর যে সঞ্চার পথ সেটা ইউ কস থিটা ইন্টু টি হয়। আর ওয়াই অক্ষ বরাবর যেটা বেগ হয় সেটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু, এটা অ্যাকচুয়ালি এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এটাকে আমরা ব্যবহার করছি। তাহলে ওয়াই ইজিক্যাল টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, শুধু বেগ ইন্টু সময়। ঠিক আছে, আর এটা হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন ইউ সাইন থিটাটা থাকলো, টি এর জায়গায় আমরা এক্স বাই ইউ কস থিটা বসালাম, মাইনাস হাফ জি ইন্টু এক্স বাই ইউ কস থিটা তার হোল স্কোয়ার। টি এর জায়গায় এটা, টিটাকে আমি সরালাম। ঠিক আছে, ইউ ইউ কেটে গেল, তাহলে এটা হবে এক্স ট্যান থিটা মাইনাস হাফটা এটা লিখবো জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। এটা একটা অধিবৃত্ত সমীকরণ ওয়াই ইজিক্যাল টু, এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, এটাকে আরেকটু অন্যরকমভাবে লিখতে পারি। কীরকমভাবে, এই ওয়াই ইজিক্যাল টু, আমি কি করলাম, এক্স ট্যান থিটা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে, প্রথমটাতে 1 পড়ে থাকলো, পরেরটাতে কি পড়ে থাকবে, জি এক্স বাই 2 ইউ স্কোয়ার। যেহেতু ট্যান থিটাটা কমন নিয়েছি কিন্তু এখানে ট্যান থিটা নেই, তাহলে নিচে ট্যান থিটা গুণ করতে হবে। নিচে ট্যান থিটা গুণ করা মানে সাইন থিটা বাই কস থিটা গুণ করা অ্যাকচুয়ালি। তাহলে এখানে পড়ে থাকবে কি, সাইন থিটা কস থিটা পড়ে থাকবে। দেখো ট্যান থিটা গুণ করেছি নিচে, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, একটা কস থিটা কাটবে দিয়ে এটা পড়ে থাকে। তাহলে ওয়াই সমান কি পেলাম, এক্স ট্যান থিটা থাকলো 1 মাইনাস এক্স ওয়াই, নিচেরটা কি লিখতে পারি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা। এখন জিটা তো লিখি নাই, তাহলে জিটা এখানে লিখি। তাহলে ওয়াই ইজ ইকাল টু এক্স ট্যান থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই, এটা অ্যাকচুয়ালি রেঞ্জ, তাহলে এটাও একটা সমীকরণ। ঠিক আছে, বুঝে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাসের গতির সমীকরণ, প্রক্ষেপ পথ যেটা আছে তার সমীকরণ। আমি দেখতেই পাচ্ছি এটা একটা অধিবৃত্তাকার। চলো নেক্সট, গতির যে কোনো মুহূর্তে প্রাসের বেগ। আমাদের এরকম গতি ছিল, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস। মনে করো কণাটা যে কোনো সময় এইখানে ছিল, ঠিক আছে। তাহলে এইখানে ওর দুটো বেগ আছে, এই দিক বরাবর বেগ আর এই দিক বরাবর বেগ। এইখানে যেটা ইউ এক্স ছিল, মানে যেটা ইউ কস থিটা ছিল, সেটা কিন্তু চেঞ্জ হবে না, তার কারণ ওই দিক বরাবর কোনো ত্বরণ নেই। তাহলে এই দিক বরাবর বেগটা ইউ কস থিটাই থাকবে, কিন্তু এই দিক বরাবর বেগটা কিন্তু কমে যাবে। কত হবে, ইউ সাইন থিটা মাইনাস হাফ মাইনাস জিটি
ভি সমান ইউ মাইনাস জিটি, তাই তো? তাহলে এই দিকের যে বেগটা সেটার ইউ সাইন থিটা থাকবে না, তার থেকে জিটি পরিমাণ কমে যাবে। তাহলে এইখানে বেগ কত হবে সেটাকে যদি ভি বলি, সেটা হবে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তার মানে রুট ওভার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওইটা স্কোয়ার করলে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 UGT সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, এই দুটোকে যোগ করা যাবে, তাহলে ইউ স্কোয়ার পড়ে থাকবে। এইটাকে প্রথমে আগে লিখি, জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2 UGT সাইন থিটা। তাহলে এইটি হচ্ছে যে কোনো মুহূর্তে প্রাসের বেগ। ঠিক আছে, এখন এই বেগটা তো এল অবধি বরাবর হবে, এই দিকে হবে ভিটা। এখন তো এই কোণটাকে যদি আমি আলফা বলি, তাহলে ট্যান আলফা আমরা বার করতে পারবো। তাহলে ট্যান আলফা সমান হবে ওয়াই অক্ষ বরাবর বেগ বাই এক্স অক্ষ বরাবর বেগ, অর্থাৎ ইউ সাইন থিটা মাইনাস জিটি ডিভাইড বাই ইউ কস থিটা। তাহলে এখান থেকে আমরা অনুভূমিকের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে সেটাও কিন্তু বার করতে পারবো। এখান থেকে যে কোনো সময় বেগ এবং এখান থেকে সেই বেগটা অনুভূমিকের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে আছে সেটা আমরা বার করতে পারবো। চলো নেক্সট। বেশ, প্রাসের গতিশক্তি এই হচ্ছে প্রাস এক্স ওয়াই এইভাবে যাচ্ছে। প্রাস যত উপরে উঠছে তত তার এক্স অক্ষ বরাবর বেগ একই থাকছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগ আস্তে আস্তে কমছে, তার মানে গতিশক্তি আস্তে আস্তে কমছে। ঠিক আছে, তো প্রথমে যে গতিশক্তিটা ছিল সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে প্রাথমিক গতিশক্তি। মনে করো আমি জানতে চাইছি যে এই উচ্চতার মানে এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এই উচ্চতার হচ্ছে ওয়াই। তাহলে এইখানে ওর গতিশক্তি কত হবে? তাহলে ই অ্যাট পয়েন্ট পি কত হবে? প্রথমে যা গতিশক্তি ছিল মাইনাস এম জি ওয়াই, খুব ইজি, কারণ যখন সে ওপরে উঠেছে তখন তার স্থিতিশক্তি বেড়েছে, গতিশক্তি অবশ্যই কমবে। তার মানে পি পয়েন্টে তার গতিশক্তি, এটা পি লিখলে হবে না, ই কে ড্যাশ লিখি। ঠিক আছে, সেটা হাফ এম ইউ স্কোয়ার মাইনাস এম জি ওয়াই হবে। যদি আমি একবারে টপে দেখি, এইখানটায় যদি দেখি, তাহলে এইখানটায় তার শুধুমাত্র ইউ কস থিটা বেগটা আছে। তাহলে একবারে টপে ওর যে বেগটা হবে সেটা হবে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা ইকে ডবল ড্যাশ লিখি একবার টপে। তো আমি যদি ইকে ডবল ড্যাশ বা ইকে করি, এটা দেখো কস স্কোয়ার থিটার সঙ্গে সমান হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা অনেক অঙ্ক দেয় যে একবারে টপে গতিশক্তি এবং যে গতিশক্তিতে ছুড়েছি তাদের অনুপাত কত, সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা। এটা মনে রাখবে। এবার থিটাটা যদি 45 ডিগ্রি হয় তাহলে হাফ হবে, থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ই কে ড্যাশ কি ডবল ড্যাশ বাই ই কে, কস 45 মানে 1/√2, তার মানে এটা হাফ হয়ে যাবে। তাহলে ই কে ডবল ড্যাশ সমান ই কে বাই 2, অর্থাৎ যদি 45 ডিগ্রি কোণ করে ছুড়ি তাহলে টপে যে গতিশক্তিটা হবে সেটা প্রথমে যতটা ছিল তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো দেখি প্রাসের গতির ক্ষেত্রে সংরক্ষণ নীতি আমরা আগেই করলাম। প্রাসের প্রতিটা পয়েন্টে কিন্তু শক্তি একই থাকে, এটা নতুন করে কিছু নয়, আগেরটাতেই আমরা ব্যবহার করলাম যে প্রত্যেকটা পয়েন্টে এর গতিশক্তি কিন্তু সেম থাকবে। চলো নেক্সট দেখি অঙ্ক কি বলেছে। একটি বড় দালান বাড়ির ছাদের উচ্চতা 25 মিটার, যদি 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে এমনভাবে ছোড়া হয় যাতে বলটি ছাদে আঘাত করতে না পারে, তবে সর্বোচ্চ কত উচ্চতা অনুভূমিক দূরত্ব অবধি বলটাকে ছোড়া যাবে। মানে একটা বল ছুঁড়েছি
40 মিটার পার সেকেন্ড বেগে, সেটা 25 মিটার উপরে ছাদটাকে ঠিক টাচ করছে, অর্থাৎ তার সর্বাধিক যে উচ্চতা সেটাকে বলেছে 25 মিটার, 40 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছে। তাহলে যদি ছাদটা না থাকতো তাহলে সে অনুভূমিকভাবে কত দূরত্ব যেত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এই সমান আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এইটা সমান হচ্ছে 25 মিটার। ঠিক আছে, ইউ স্কোয়ারটা 40, জিটাকে আমি আচ্ছা এখান থেকে আমি সাইন থিটাটাকে বার করি। ঠিক আছে, তাহলে সাইন থিটাটাকে বার করি, তাহলে সাইন স্কোয়ার থিটাটাকে বার করি। তাহলে ঠিক আছে, তাহলে 2gটাও দিয়ে গেল, তাহলে 50g মান বসাচ্ছি না, পরে বসাবো, 50g বাই ইউ স্কোয়ার হবে। তাহলে সাইন থিটা যদি বার করি এখান থেকে, তাহলে √50 ইন্টু, আচ্ছা দাঁড়াও ইউটাকে তো বেরিয়ে বা নিচেই থাকবে, 1/, ওহো এটা সমান 1/u √50g হবে। ঠিক আছে, তো এটা মানে কত, এটা মানে ইউটা কত দিয়েছে 40 দিয়েছে, তাহলে 1/40 √g এর মান যদি 10 বসাই তাহলে 500 হবে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে বেরোবে 0.5534, ক্যালকুলেটর ছাড়া হবে না, 0.5534 এর মানটা তোমাদের দিয়ে দেবে। এক্ষেত্রে যদি আমরা থিটা যদি বার করি তোমাদের এখানে বইয়ে বলে দিয়ে দেবে 33.6 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমাদের বলে দেবে। ঠিক আছে, চিন্তা নেই, এই সাইন থিটা যদি এইটা হয় থিটাটা এইটা হবে। এবার অনুভূমিক রেঞ্জটা জানতে চেয়েছি যে যদি ছাড়টা না থাকতো তাহলে কত দূর যেত, তার ফর্মুলা কি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে ইউটা তো 40, তাহলে 40 স্কোয়ার সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে এর ডবল 33 × 66 67.2 বাই জি এর মান আমরা 10 বসাই। এটাকে ক্যালকুলেটর ছাড়া হবে না, যদি ক্যালকুলেটরে আমরা বসাই তাহলে বেরোবে 150.5 মিটার, 150.5 মিটার। ঠিক আছে, চলো নেক্সট, এটা বেটার অঙ্ক। এই অঙ্কটা বলছে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, কত সময় পর ভূমি স্পর্শ করবে, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, নিক্ষেপ বিন্দু থেকে কতটা দূরত্বে বস্তু ভূমি স্পর্শ করবে। ঠিক আছে, তাহলে আমাকে সবকটা জিনিসই জানতে চাইছে। প্রথমে জানতে চাইছে টি এর ফর্মুলা কি, 2u সাইন থিটা বাই জি। তাহলে 2 ইন্টু ইউটা দিয়েছে 20 ইন্টু সাইন 45, সাইন 45 মানে হচ্ছে 1/√2 আর জি এর মানটাকে 10 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 10 এই 0 কেটে গেল, 4/√2 মানে 2√2। ঠিক আছে, 2√2 মানে 2.2 ইন্টু 1.4, √2 মানে 1.4, তার মানে 2.8 সেকেন্ড, এত সময় লাগবে। ঠিক আছে, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, সর্বোচ্চ উচ্চতা এক্ষেত্রে আরটা আর ম্যাক্সিমাম হবে, কারণ 45 ডিগ্রি কোণে ছুঁড়েছি। যাই হোক আমি একটা লিখছি না, সর্বাধিক কত উচ্চতা উঠবে, এইচ, আচ্ছা সরি এইচ জিজ্ঞেস করেছি, আগে এইচটা বার করি। এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এটা হচ্ছে ইউ, করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো ইউ এর মান কত, ইউ এর মান 20 বর্গ হচ্ছে 400, সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা হচ্ছে 45 ডিগ্রি, তার মানে সাইন স্কোয়ার থিটা করলে হাফ হবে, বাই জিটা হচ্ছে 10। ঠিক আছে, একটা 0 কেটে গেল, 40কে 2 দিয়ে ভাগ করলে 20 মিটার, তাহলে সর্বোচ্চ সে 20 মিটার উঠবে। একটা 2 লিখতে ভুল করেছি, এখানে একটা 2 ছিল, তাহলে 20 মিটার হবে না, এটা 10 মিটার হবে, এটা 10 মিটার হবে। ঠিক আছে, বেশ, এবারে রেঞ্জ জিজ্ঞেস করেছে, রেঞ্জের ফর্মুলা হচ্ছে 2 ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার এটা তো সাইন 90 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার মানে হচ্ছে 400 আর জিটা হচ্ছে 10 মানে হচ্ছে 40 মিটার। ঠিক আছে, চলো নেক্সট। দেওয়া আছে কোনো একটি তির্যক প্রাসের সঞ্চার পথ দিয়ে দিয়েছে, ওই প্রাসের প্রাথমিক বেগ ও প্রক্ষেপ কোণ কত।
তো এটার জন্য সঞ্চার পথের যে সমীকরণটা আমি লিখেছিলাম সেই সমীকরণটা মনে রাখতে হবে। তো সঞ্চার পথের সমীকরণ কি লিখেছিলাম, y ইজিক্যাল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, কালটা একটু চেঞ্জ করি। তো যদি এইটার সঙ্গে এটাকে তুলনা করি তাহলে আমরা কি পাবো, ট্যান থিটা সমান পাবো √3, জি এক্স স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা এইটা সমান পাবো 2। ঠিক আছে, ট্যান থিটা √3 মানে হচ্ছে থিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা প্রক্ষেপ কোণ পেয়ে গেলাম। এইখানে বসাবো 2u স্কোয়ার কস থিটা কস 60 মানে হচ্ছে হাফ, তাহলে এটা 1/4 হয়ে গেল ইজিক্যাল টু 2। ঠিক আছে, এই দুই কেটে, এটা কেটে গেল, এই দুইটা যখন এখানে যাবে তাহলে ইউ স্কোয়ার সমান হবে 4, তাহলে ইউ সমান হবে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সবচেয়ে কঠিন হচ্ছে এই ইকুয়েশনটাকে মনে রাখা। নেক্সট চলো, একটি বস্তুকে ই গতিশক্তি নিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছোড়া হলো, প্রাসটির সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে? আমরা জানি, সে এক্ষুনি লিখলাম ই ডবল ড্যাশ বাই ই কে, এটা হচ্ছে কস স্কয়ার থিটা সর্বোচ্চ বিন্দুতে, তাই না? সর্বোচ্চ বিন্দুতে ই ডবল ড্যাশ বাই ই কে হচ্ছে কস স্কয়ার থিটা। তো কস থিটা 45 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা হাফ, এটা তো আমি একটু দেখালাম। তাহলে ই ডবল ড্যাশ হচ্ছে ই কে বাই 2, প্রাথমিক যে গতিশক্তি ছিল তার অর্ধেক হয়ে যাবে, বা ই বাই 2, ই কেটাতে ই বলে দিয়েছে, তাহলে ই বাই 2 হবে, অর্ধেক হয়ে যাবে। বুঝে গেল? নেক্সট, এবার কতগুলো কনসেপচুয়াল প্রশ্ন, অর্থাৎ তোমরা প্রজেক্টাইলটা বুঝতে পেরেছো কিনা তার প্রশ্ন। প্রাসের যাত্রাপথে কোন বিন্দুতে গতিবেগের, ওটা গতি গয়ে একা হবে, গতিবেগের অনুভূমিক উপাংশ প্রাথমিক বেগের অনুভূমিক উপাংশের সমান হয়? এটা হচ্ছে সর্বদা, কারণ অনুভূমিক উপাংশ কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, সবসময় অনুভূমিক উপাংশ একই থাকে। নেক্সট, একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে 10 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? সর্বোচ্চ উচ্চতায় ওর বেগটা শুধু ইউ কস থিটাটা থাকবে, ইউ সাইন থিটাটা থাকবে না। তার মানে এটা 10, এটা কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার মানে 5 মিটার পার সেকেন্ড। বুঝে গেছে? জাস্ট কনসেপ্টটা ঠিক করার জন্য। একটি প্রাসের গতির ক্ষেত্রে ত্বরণের মান কত? একটা প্রাসের গতির ক্ষেত্রে শুধুমাত্র উল্লম্ব ত্বরণ থাকে, তাহলে উল্লম্ব ত্বরণ থাকে, উল্লম্ব ত্বরণ কত? সেটা জি নয়, কিন্তু সেটা হচ্ছে মাইনাস জি। ত্বরণ যখন বলবো সেটা মাইনাস জি। প্রাসের গতিপথের কোন বিন্দুতে গতিবেগ ও ত্বরণ পরস্পর লম্ব হয়? এই প্রাস আছে, এইভাবে যাচ্ছে, একমাত্র এই সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ হচ্ছে এই দিকে, আর ত্বরণ এই দিকে, এইদিকে জি কাজ করে, আর এইদিকে ইউ কস থিটা থাকে সর্বোচ্চ বিন্দুতে, বাদবাকি কোনো পয়েন্টে নয়। যেমন এখানে বেগ এদিকে, কিন্তু ত্বরণ এইদিকে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ এবং ত্বরণ পরস্পর লম্ব থাকে। টি সময় একটি প্রাসের গতিপথের কোনো বিন্দুতে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, প্রক্ষেপ বেগ কত, কত বেগে ছোড়া হয়েছে জানতে চাইছে। এটা খুব ভালো অঙ্ক, বলে দিয়েছে x ইজিক্যাল টু টি প্লাস 2t স্কোয়ার মাইনাস টি কিউ। তাহলে এর ভি এক্স কত হবে সেটা ডিএক্স ডিটি করলে বার করতে পারবো, সেটা হচ্ছে 1 প্লাস 4t মাইনাস 3t স্কোয়ার। ঠিক একইভাবে y দিয়ে দিয়েছে √3t মাইনাস 5t স্কোয়ার প্লাস টি কিউ। তাহলে ভি ওয়াই কত হবে? ভি ওয়াই দেখো √3 মাইনাস 10t প্লাস 3t স্কোয়ার, তাই তো? এখন বলছে প্রক্ষেপ বেগ কত? প্রক্ষেপ বেগ মানে হচ্ছে টি ইজিক্যাল টু 0 সময়ে বেগ, টি ইজিক্যাল টু 0 সময় বেগ কত হবে? ভিএক্স কত হবে? ভিএক্স হবে 1, তাই তো? টি ইজিক্যাল 0 বসাবো, আর ভিওয়াই কত হবে? √3 হবে। তাহলে মোট বেগ কত হবে? √ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, তার মানে √ওভার 1 প্লাস 3, তার মানে 2 মিটার পার সেকেন্ড।
যদি প্রক্ষেপ কোণ বার করতে বলতো তাহলে ট্যান থিটা বার করতাম আমরা ভিওয়াই বাই ভিএক্স। ভিওয়াই হচ্ছে √3 আর ভিএক্স হচ্ছে 1, তাহলে √3 হয়ে যেত, তাহলে থিটা হয়ে যেত আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, লাস্ট মোটামুটি প্রাস শেষ। একটি প্রাসের সমীকরণ দিয়েছে এত, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে এটা আমাদের জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো আমরা প্রাসের একটা সমীকরণ পেয়েছিলাম y = x tan থিটা 1 - x/r। ঠিক আছে, আমি এখান থেকে y কি পাচ্ছি, যদি xটা কমন নিই তাহলে 1 - x/2 পাচ্ছি। যদি এই দুটোকে কম্পেয়ার করি, এই দুটোকে যদি এই ওয়ানটা মিলতে হবে তাহলেই হবে, আর এই এক্সটা মিলতেই হবে। তাহলে যদি কম্পেয়ার করি তাহলে ট্যান থিটা 1 পাবো, তাহলে থিটা 45 ডিগ্রি পাবো। আর আরটা কত পাবো, 2 মিটার পাবো। দেখো অ্যান্সার পেয়ে গেল, বেশি খাটতে হলো না, শুধুমাত্র ইকুয়েশনটা মনে থাকলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল। তো আশা করছি যে তির্যক যে প্রাস, সেই প্রাসটা তোমরা বুঝতে পেরেছো। তো পরে কোনো সময় একটা অনুভূমিক প্রাস হয়, তারপরে আনত তলের উপর প্রাস হয়, এগুলোকে নিয়ে পরে একদিন আলোচনা করব। কিন্তু এই তোমাদের চ্যাপ্টারে এইটা যদি ভালো করে পড়ো এবং এখান থেকে যদি অঙ্কগুলো করো, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন দেবে না। ঠিক আছে, বোর্ডের আমাদের যে সেমিস্টার 1-এর যে পরীক্ষা হয় তাতে এর বাইরে দেবে না। ঠিক আছে।